পুনর্মিলন পর্ব ২। বাসের যুগ সামলাতে না পেরে ফাল্গুনী তার নিয়ন্ত্রণ হারিয়েছে। আষ্টে পৃষ্ঠে জায়গা করে নিয়েছে জাগ্রতর কোলে। জাগ্রত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ফাল্গুনীকে। দূরত্ব এখন বহু দূরে। ফাল্গুনীর হৃদস্পন্দন বেড়ে গেছে। তার মনে হচ্ছে তার বুক পাঁজরে তীব্র গতিতে স্পন্দনকৃত হৃদয় বুঝি বেরিয়ে আসছে বুক ছিঁড়ে। জাগ্রত অবিশ্বাস্য দৃষ্টিতে ফাল্গুনীকে দেখছে। চমকেছে এতটাই যে ফাল্গুনীকে প্রশ্নে উতলানো দৃষ্টি ফিরিয়ে দিতে ভুলে গেছে সে। ফাল্গুনী তাড়াহুড়া করে উঠে পড়ে দপ করে বসে যায় নিজের জন্য বরাদ্দকৃত সিটটিতে। জাগ্রত বুঝতে পারছে না তার প্রতিক্রিয়া এখন কেমন হওয়া উচিত। একজন অপরিচিত পরপুরুষের ন্যায় নজর সরিয়ে নেওয়া উচিত, নাকি মনের ভিতর বৃষ্টির পানির ন্যায় জমানো শত সহস্র প্রশ্ন আর অভিযোগের ধারা বহানো উচিত। সম্মোহনী রেখায় বাজ হলো জাগ্রত। মায়া মিশেল কণ্ঠে ডেকে উঠল ফাগুন বলে। ফাল্গুনীর অন্তর কেঁপে উঠল ডাকটি শুনে। ফাগুন নামটা যে মনের ভিতর গভীর এক আঁচড় কেটে দিল। তবে উত্তর সে দিল না। বরফের ন্যায় জমে কঠিন হয়ে বসে রইল। জাগ্রত চোখ মুখে এতক্ষণ যে অবাকের রেশ ছিল হঠাৎ তা গায়েব হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর তাচ্ছিল্য মুখভঙ্গিতে বলে উঠল, তুমি বরিশালে যে নিজের বাড়িতে বুঝি জায়গা হয়নি? ওখানেও মানিয়ে থাকতে পারোনি সবার সাথে, তাই না? তা না হলে টাঙ্গাইলে নিজের বাড়ি রেখে বরিশালে তোমার কী কাজ? আমার জানা মতে সেখানে তো তোমার কোনো আত্মীয় বাড়িও নেই। ফাল্গুনীর সোজা বুকে গিয়ে লাগলো কথাখানায়। এসব কথার সম্মুখীন হওয়ার ভয়ই সে পেত। এতক্ষণের নিরাপত্তার বিচ্ছেদ ঘটিয়ে ফাল্গুনী জবাব দিয়ে উঠল, মানিয়ে চলার প্রশ্ন তখন আসে যখন আশেপাশে সুস্থ মস্তিষ্কের মানুষ বসবাস করে। সেই অভাবেই তো কোনো একদিন মানিয়ে নিতে না পারার তকমা লেগেছিল গায়ে। তবে তার নিজের বাড়িতে নয়, কেননা নিজের বাড়িতে কখনো মানিয়ে চলার প্রয়োজন হয় না। তাছাড়া আমার বাড়িতে আমি থাকবো কি থাকবো না তা আমার সিদ্ধান্ত। আর তাছাড়া বরিশাল তো আর আপনি কিনে নেননি। সেখানে কে এলো কে গেল তা দিয়ে আপনার কী কাজ? কই, আমার তো আপনার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে আপনার কেন হচ্ছে? জাগ্রত দমে গেল না, হাসি মুখে বলে উঠল, কারো মাথা ব্যথা হওয়ার কারণ হতেও কিছু গুণের অধিকারী হতে হয়। তোমার ভেতর তার ছিটে ফুটাও নেই। তুমি কারো মাথায় বড় জোর বোঝা হতে পারো, ব্যথা নয়। জাগ্রত কথা শেষ করে হঠাৎ কিছু একটা ভেবে আবারও বলে উঠল, বাই দ্য ওয়ে, তুমি একা একা নাইট শিফটে কেন জার্নি করছো? এখনও বুঝি দিন দুনিয়ার হিংস্রতা সম্পর্কে জ্ঞান হয়নি? নাকি বলবে এখনও বয়স হয়নি পরিস্থিতি বোঝার? দিনের বেলায় আজকাল একটা মেয়ে যেখানে সেফ নয় সেখানে তুমি এত রাতে জার্নি করছো, তাও আবার সম্পূর্ণ একা একা। আমার জায়গায় তো একজন অচেনা পরপুরুষও থাকতে পারতো। এভাবে কোনো পরপুরুষের কোলে চড়ে বসে থাকতে? জাগ্রতর আচমকা এমন উগ্রতা দেখে অবাক হলো ফাল্গুনী। সেও খানিক হাসি মুখে প্রত্যুত্তর করে উঠল, পরিস্থিতি বোঝার সামর্থ্য কতটুকু হয়েছে জানি না, তবে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার বুদ্ধি ও মনোবল অবশ্যই হয়েছে। আর পরপুরুষের কথা বলছেন, আপনি বুঝি আমার জন্য পরপুরুষ নন? আপনি আমার আপন কেউ? ফাউল তর্ক করার অভ্যেস এখনও বলননি দেখছি। আপনি দোষারোপ করা ভুলেননি দেখছি। এখনও ঝগড়া বাঁধাচ্ছ। আগের মতো আজও ঝগড়ার দায়ভার আমার উপরে চাপাচ্ছেন। শুনুন, আমি আপনার ঘরের বউ নই, তাই দোষ খোঁজা বন্ধ করুন। আর দয়া করে একটু চুপ থাকুন। মনে করুন আমাকে আপনি চেনেন না, আগে কখনো দেখা হয়নি আমাদের। আশা করি আর কথা বাড়িয়ে নিজের নির্জলতার পরিচয় দিবেন না। ফাল্গুনীর এবার নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় এক প্রাণ বলে মনে হচ্ছে। ভিতর থেকে দুমড়ে মুচড়ে বেরিয়ে আসছে অতীতের অধ্যায়। 4টি বছর সে পার করেছে একা, সম্পূর্ণ একা। বাকি জীবনটাও এভাবে পার হয়ে যেত। কেন আবার দেখা হলো? দুজনেই জখম হৃদয় নিয়ে চুপচাপ বসে আছে দুদিকে ফিরে। মুখোমুখি হওয়ার পর পেরিয়ে গেছে 2 ঘন্টা। এই 2 ঘন্টায় কেউ কোনো কথা বলেনি একে অপরের সাথে। অতিক্রম হয়েছে দীর্ঘশ্বাস। এ ভরপুর আকাশ সমান এক বিশাল মুহূর্ত। কেউ কোনো কথা খরচ করে লোকসানের ভাগিদার হয়নি। আর না দৃষ্টি বিনিময়ে হয়েছে কোনো আবেগ, ক্ষোভ বা অনুভূতি প্রকাশ। দুজনেই অপেক্ষায় আছে এক নতুন ভোরের, যে ভোরে বাস গিয়ে থেমে যাবে নির্দিষ্ট গন্তব্যে আর মুক্ত হবে গন্তব্যে পা বাড়াবে দুজন দুদিকে। কিছুক্ষণের মধ্যে বাস থেমে গেল। ফেরিঘাটে এখনও পৌঁছাতে পারেনি বাসটি। ফেরিঘাট থেকে 5 কিলোমিটার দূরে জ্যামের ধুলোর ধোঁয়ায় আটকা পড়েছে। এ কোনো নতুন কিছু নয়। এ রাস্তায় এটি প্রতিনিয়ত হয়ে থাকে, তা যাত্রীগণ সবাই জানে। বাস থামতে ভিড় করছে বিভিন্ন ফেরিওয়ালাদের দল। হাঁকিয়ে যাচ্ছে এক একজন এক এক বস্তু ফেরি করার উদ্দেশ্যে।
বাস থামছে আবার চলছে, আবার থামছে আবার চলছে, এভাবে 4 ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেল। 4 ঘন্টা পর বাস পৌঁছে গেল ফেরিঘাটে। ফেরি ছাড়তেই ফাল্গুনী উঠে যায়। এক প্রকার দৌড়ে চলে যায় 4 তলা ফেরির ছোট পরিসরের ছাদখানায়। ছাদটা খালি, মানুষের আনাগোনা শুরু হয়নি এখনো। ফাল্গুনীর পিছু পিছু এগিয়ে গেছে জাগ্রত। যাওয়ার আগে বারবার নিজের সাথে যুদ্ধ করে তারপরে এগিয়েছে। মনটা যেন দুমুখো কালসাপ, দুদিকে বিষ ছোবল মারে। মনের বিষ হজম করে সিদ্ধান্ত নিয়েছে সব প্রশ্নের উত্তর আজই চাইবে সে। আজও কেন এত ঘৃণা চোখে নিয়ে বেড়ায় মেয়েটা তার প্রতি? তার উত্তর চাইবে। দোষ কি তার একাই ছিল? সে বুঝি কোনো দোষ করেনি, তবু তার দৃষ্টিতে শুধু সে একাই কেন দোষী? জাগ্রত ছাদে পৌঁছে গিয়ে ফাল্গুনির পিছনে দাঁড়িয়েছে। ফাল্গুনি পিছু ফিরে দাঁড়িয়ে আছে, দেখতে পায়নি জাগ্রতকে। জাগ্রত কিছু বলবে, এর মধ্যে কয়েকজন যাত্রী উঠে আসে ছাদে। চারপাশে ঘুরে ঘুরে এদিক সেদিক ফিরে ছবি তুলতে থাকে তারা। জাগ্রত আর কিছু বলে উঠতে পারে না, নেমে যায় নিশ্চুপ হয়ে। বাস একবার ছাড়ুক, তারপর কথা বলবে সে। ফাল্গুনি এসেছিল কিছুক্ষণ একা থাকতে, কিন্তু এখন আর এখানে একা থাকা সম্ভব নয়। তাই সেও নেমে গেল নিচে, তবে বাসের ভিতরে প্রবেশ করল না তৎক্ষণাৎ। ফেরির এক কিনারায় দাঁড়িয়ে রইল রেলিং ঘেঁষে। ভাবছে এতটা পথ কি করে আজ অতিক্রম করবে সে। হঠাৎ ফাল্গুনিকে কেউ ডেকে উঠল নাম ধরে। ফাল্গুনি এদিক সেদিক নজর চালিয়ে তেমন কাউকেই খুঁজে পেল না। হঠাৎ তার চোখ যায় দোতলায়, সেখানে কেউ হাত নাড়িয়ে যাচ্ছে। হাত নাড়ানো বন্ধ করে সেখান থেকে সরে এসে উঁচু সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ছেলেটি। মানুষটিকে চিনতে পেরে ফাল্গুনি বিরক্ত হলো, রাগ হলো নিজের কপালের উপর। এমন অনাকাঙ্ক্ষিতভাবে আর কার সাথে দেখা হবে আজ রাতে? সোহাগ এখানে কেন? তার তো আগামীকাল যাওয়ার কথা ছিল। আরে ফাল্গুনি, আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। সত্যি এটা তুমি তো? কি সোনায় বাঁধানো কপাল আমার, বলো। স্বয়ংবরা চান আমাদের দেখা হোক, তাই এত দূরে চলে এসেও দেখা হয়ে গেল। পালাতে পারলে না তো? সোহাগের কথায় মহাবিরক্তিতে ছেয়ে গেলেও হাসি মুখে চেয়ে রইল শুধুই ফাল্গুনি। প্রত্যুত্তরে করল না। সোহাগ টুকটাক কথা বলতে শুরু করলো। ফাল্গুনি হাসি বজায় রেখে হু হা করে গেল। কথা বাড়ানোর মতো মন মানসিকতা তার এখন নেই। এদিকে জাগ্রত বাসের জানালায় বসে দেখে যাচ্ছিল ফাল্গুনিকে, অপেক্ষা করছিল ফেরি পার হয়ে বাস ছেড়ে দেওয়ার। পাশে বসে কথা এড়িয়ে আর যাবে কই? হঠাৎ করে ফাল্গুনির পাশে একটা ছেলেকে দেখে অবাক নজরে চেয়ে রইল। সব থেকে বেশি অবাক হলো ফাল্গুনিকে এত হেসে হেসে কথা বলতে দেখে। হাসি যেন সরছে না মুখ থেকে। জাগ্রত সিট থেকে উঠে দাঁড়ালো, দপাদপ নেমে গেল বাস থেকে। বসে থাকতে পারলো না, চুপচাপ নেমে গিয়ে ফাল্গুনি যেদিকে দাঁড়িয়ে আছে সেদিকটায় পা বাড়ালো। চলতে থাকবে পর্বটা।